আজ একটা হেভি মজার কথা বলবো, হেভি মজার কথা। বেশ কিছু ইম্পর্টেন্ট কথা রয়েছে, দুটো ম্যাচ নিয়ে কথা রয়েছে, লটস অফ ট্রান্সফার টক্স রয়েছে, কিন্তু এমন একটা মজার ব্যাপার শেয়ার করব যেটা শুনলে হাসি পাবে, দুঃখ হবে, আনন্দ হবে, কি হবে না হবে না কষ্ট হবে, সেটা অবশ্যই অডিয়েন্সের উপর ডিপেন্ড করছে। আমার কি ফিল হয়েছে সেটাও আমি অবশ্যই যখন ওটা শেয়ার করব সেটা তখন শেয়ার করব। আপাতত শুনতে তো মজার লাগবে, বাট রিয়াকশন কিন্তু মিক্স রিয়াকশন অবশ্যই আসবে। যেটা দিয়ে শুরু করবো সেটা অবশ্যই দুটো ম্যাচ। এক হচ্ছে ওড়িশা কিন্তু আজকে মিট করেছিল ঘরের মাঠে সিসিএমকে, এবং সব থেকে যেটা একটা বাজে জিনিস হয়েছে যে ওড়িশা কোনো শট অন টার্গেট রাখতে পারেনি, কোনো শটস নিতে পারেনি সিসিএমের গোলের দিকে লক্ষ্য করে। এবং সিসিএম একটা পেনাল্টি পেয়েছিল, সেই পেনাল্টি তারা মিস করে, পোস্টে গিয়ে শট মারে। লটস অফ চান্সেস তারা ক্রিয়েট করেছিল, বিউটিফুল ফুটবল খেলছিল, এবং ওদের কাছে ম্যাচটা না খুব ক্যাজুয়াল আজকে ম্যাচ ছিল। বাট ওরা ফুল টিম নামিয়েছিল, যেহেতু ঘরের মাঠে ওরা অলরেডি 4-0 লিডটা নিয়ে এসেছিল। ওদের কাছে একটা ড্রও এনাফ হতো, 1-0, 2-0, 3-0 হারলেও ওদের কিছু এসে যেত না। বাট ওরা ওদের নিজেদের যে টেম্পো রয়েছে, যে মোমেন্টাম রয়েছে, সেটাকে ওরা নষ্ট করার মতো জায়গাতে ছিল না। এবং সিসিএম যথারীতি ইন্টার জোনাল প্লে অফ ফাইনালে চলে গেল, যেখান থেকে মনে করা হচ্ছে তারা কিন্তু ফাইনাল, মানে একদম এফসি কাপ ফাইনাল অবধি রিচ করতে পারবে। ওদের যা টিমের স্ট্রেংথ রয়েছে, ডেপথ রয়েছে, এবং ওয়েস্ট এশিয়ান টিম যেই যাক না কেন তাদের মোটামুটি ওরা হারানোর ক্ষমতা রাখে। দ্বিতীয় যে ম্যাচটা, সেই ম্যাচটার রেজাল্ট হয়তো বেঙ্গালুরুর পক্ষে গেলে বেঙ্গালুরুর ভালো হতো, গোয়ার জন্য ভালো হলো, এটা ঠিক কথাই। কিন্তু আগেও বলেছি যে গোয়া নিজেদের ভরসায় আর চ্যাম্পিয়ন হতে পারবে না। নেক্সট 3টে ম্যাচ জিতলেও কিন্তু তাকিয়ে থাকতে হবে যে বাকি 3টে টিম কী করছে। অনেক দিন আগেই কিন্তু গোয়া লিগ বটল করেছিল, আজকে 2-1 গোলে জিতেছে, ভালো হয়েছে। 1-0 বেঙ্গালুরু এগিয়েই যায়, তারপর গোয়া কামব্যাক করে। বরিস একটা অসাধারণ আজকে ম্যাচ উপহার দিয়েছে আমাদের, অনেকদিন মনে থাকবে বরিসের এই খেলাটা। বাট কোথাও গোয়ার যে টেম্পোটা ছিল, গোয়ার যে রিদিম ছিল, সেই যে মোহনবাগানের কাছে হার, তারপর থেকে গোয়া আর সেইভাবে তো উঠে দাঁড়াতে পারলো না। এবং অলমোস্ট বলা চলে যে যে লিগটা ওরা জেতার জন্য মোটামুটি প্রায় সর্বস্ব দিয়ে চেষ্টা করছিল, সেখান থেকে বহুদিন আগে বহু কদম পিছিয়ে গেছিল। এবং গোয়ার এই ডাউনফল কেন, সেটা নিয়ে আলাদা করে আলোচনা করা যাবে। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো, শুরুতে বললাম যে যেটা একটা অলমোস্ট মজার বিষয়, শুনলে কি রিয়েকশন তোমাদের আসবে এটা তোমরাই ঠিক করে নাও। আহ, কয়েকদিন আগে একটা বিষয় সামনে এসেছিল যে এআইএফএফ এর তরফ থেকে, বা স্পেশালি বলা ভালো যে এআইএফএফ প্রেসিডেন্টের তরফ থেকে কোথাও ইগর স্টিমাচকে কিন্তু আশ্বস্ত করা হয়েছিল, বা তাকে প্রমিস করা হয়েছিল যে টিমের পাশে এআইএফএফ রয়েছে, তাদের মানে সমস্ত প্লেয়ারদের চার্টার্ড বিমানে সৌদি আরব নিয়ে যাওয়া হবে। যেহেতু আবহাতে ম্যাচ রয়েছে, এবং আবহাতে যেতে গেলে কি হয়, আমাদের এখান থেকে মাঝখানে দোহা যেতে হয়, দোহা থেকে আবার আবহার দিকে উড়ে যেতে হয়, মানে প্রথমে কাতার, তারপরে সৌদি আরবিয়া। তো সেই কারণে বলা হয়েছিল যে একটা চার্টার্ড ফ্লাইট বুক করা হবে, এবং সেখানে সমস্ত প্লেয়ার, কোচ, কোচিং স্টাফ, যত ধরনের ইকুইপমেন্টস রয়েছে সমস্ত কিছু কিন্তু নিয়ে যাওয়া হবে। তো এই কনভিন্স কিন্তু ছিল, বাট সেটা আপাতত রাখা হয়নি। এবং সেখানে গিয়ে রিজন সামনে আনা হয়েছে, সেটা শুনলে বোধহয় সব থেকে বেশি হাসি পাবে। সেটা হচ্ছে আমাদের ফান্ড কম রয়েছে, আমাদের টাকা পয়সার প্রবলেম রয়েছে, এবং যে চার্টার্ড বিমানের ভাড়া বা তাকে যা কিছু করে অ্যারেঞ্জ করে নিয়ে যেতে হতো, তার খরচাটা প্রচণ্ড বেশি। সেই কারণে কিন্তু চার্টার্ড বিমানে প্লেয়ারদের যাওয়া হলো না, এবং একসাথেও যাওয়া হলো না। এক ঝাঁক প্লেয়ার কিন্তু অলরেডি চলে গেছে, দোহা হয়ে আভার পথে বেরিয়ে গেছে। আজকে গোয়া বেঙ্গালুরু টিমে যারা রয়েছে তারা আগামীকাল সম্ভবত রওনা দেবে। তো এটা এবার তোমরা ঠিক করো যে শুনে কেমন লাগলো। প্লেয়ারদের ওপর অবিচার বা কোচের প্রতি যে কনভিন্স করা হয়েছিল, বা তাকে যা প্রমিস করা হয়েছিল সেটা ব্রেক করা হলো। এবার অনেকে বলবে যে প্রমিস তো করাই হয় ভেঙে দেওয়ার জন্য, আমরা তো বহু জায়গাতে দেখে আসছি। কিন্তু যেটা ব্যাপার যে এই জিনিসটাই কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবলে ঘটছে। আর এরপরেও আমরা এক্সপেক্ট করি যে আমাদের প্লেয়াররা অসাধারণ ফুটবল খেলবে, বিরাট কিছু করে ফেলবে। তাদের যে বেসিক জিনিসগুলো রয়েছে সেগুলো যদি তাদের প্রোভাইড করা না হয়, একটা ফ্লাইটের ব্যবস্থা যদি করা না হয় আমাদের মতো দেশে, যেখানে প্রচুর টাকা পয়সা বিভিন্ন খাতে খরচা করা হয়, সেখানে সত্যি ফুটবলের জন্য যে কতটা দৈন্য দশা আমাদের জন্য ওয়েট করে থাকে প্রতি মুহূর্তে, এগুলো তারই কিন্তু প্রমাণ রেখে যায়। তো অন্যান্য স্পোর্টসের সাথে কোথায় ফুটবলটা আলাদা, কোথায় ফুটবলের ইনভেস্টমেন্টটা আলাদা, সেটা কিন্তু বারবার প্রকাশ পায়। আমি অনেক দিন আগেই বলেছিলাম, আবারও বলছি, আগে গিয়ে বলতে বাধ্য হব যে ভারতীয় ফুটবলে জাস্ট 3টে জিনিস এই মুহূর্তে খুব চরম লেভেলে বেঁচে রয়েছে: কলকাতা ডার্বি, সোশ্যাল মিডিয়াতে টক্সিসিটি, এবং ট্রান্সফার মার্কেট। বাস, এর বাইরে খুব বেশি জিনিস নিয়ে আমাদের আর লাফালাফি করার মতো কিছু নেই। যা কিছু চলছে সেটাকে জাস্ট মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। তো এই ব্যাপারটা শোনার পর তোমাদের কেমন লাগলো অবশ্যই রিয়াকশনটা শেয়ার করো। এরপর অবশ্যই ঢুকবো ট্রান্সফার টক্সে, যেটা ইন্ডিয়ান ফুটবলকে এখন খুব
ভালোভাবে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে। যার মধ্যে প্রথম ব্যাপারটা হচ্ছে যে ইভান ভুকোভানোভিচ কিন্তু এই সিজনের শেষে তিনি কেরালা ব্লাস্টার্সের দায়িত্ব ছাড়তে পারেন এবং আমার মনে হয় যে দিস ইজ দ্য রাইট টাইম টু লিভ হিজ জব। কারণ তিনি যা সময় পেয়েছেন, তাকে যতটা স্বাধীনতা দেওয়া হয়েছে, যতটা তাকে হাত খুলে কাজ করতে দেওয়া হয়েছে, ডেভেলপমেন্টের সুযোগ দেওয়া হয়েছে, তিনি হয়তো কিছু কিছু ক্ষেত্রে কাজ করেছেন। কিছু কিছু ক্ষেত্রে হয়তো কেরালা ব্লাস্টার্স অনেকটা চেঞ্জ হয়েছে, মাঝখানে ওদের যে ডাউনফল ছিল ফাইনাল অবধি তিনি রিচ করিয়েছেন। বারবার করে তার টিমকে দেখে মনে হয়েছে এই টিমটা চ্যাম্পিয়ন হতে পারে, তার মধ্যে সেই কোয়ালিটি রয়েছে, ভালো কোয়ালিটির তিনি বিদেশি প্লেয়ার চুজ করেছেন। ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে অনেককে তিনি রাতারাতি ভালো প্লেয়ার বানিয়েছেন, অনেকের নাম কিন্তু এখানে সামনে আসবে। বাট বারবার করে একটা জিনিস না কেরালা ব্লাস্টার্সের সাথে কোথাও ট্যাগড হয়ে গেছে যে দে আর দ্য চোকার্স। আমরা যখন ফুটবল বিশ্বকাপ হয় আমরা দেখি যে নেদারল্যান্ডসকে এই ট্যাগটা দেওয়া হয়, যখন আমরা দেখি ক্রিকেটের কথা তখন সাউথ আফ্রিকাকে এই ট্যাগটা দেওয়া হয়, বা যখন দেখি আইপিএল আসছে তখন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে এই ট্যাগটা দেওয়া হয়। সেরকমই কিন্তু আমাদের আইএসএলের ক্ষেত্রে বারবার করে কেরালা ব্লাস্টার্সকে এই ট্যাগটা দেওয়া হয় যে দে আর দ্য চোকার্স, কারণ তারা সম্ভাবনা দেখায়, তারা কোথাও আশা জাগায়, বাট তারপরে যে প্রাপ্তিটা রয়েছে দিনের শেষে সেটা কিন্তু তাদের কাছে আসে না। তো এই জায়গা থেকে কোথাও ইভান ভুকোভানোভিচের সরে যাওয়াটা বোধহয় এটা আদর্শ সময়, তিনি কোথায় যাবেন কী করবেন পরের ব্যাপার। বাট কেরালা ব্লাস্টার্সকে কিন্তু এখান থেকে নতুন প্রজেক্ট নিয়ে ভাবতে হবে। অনেক দিন হলো, অনেক কিছু হয়েছে, আর এরপর কিছু হওয়ার সম্ভাবনা সেইভাবে নেই, কারণ একটা সিস্টেম ফেলিওর হয়ে গেলে নতুন সিস্টেমে কিন্তু তাকে টিমকে ঢুকতেই হবে। সেই রাস্তায় কিন্তু আপাতত হচ্ছে বলেই মনে করা হচ্ছে। দ্বিতীয় যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু গত কয়েকদিন ধরে ভীষণভাবে আলোচিত হয়েছে এবং একটা আমাদের বাংলা নিউজ পোর্টাল, তারা নিউজ পোর্টাল বললে ভুল হবে, একদমই নিউজ চ্যানেল, তারা এটাকে ব্রেক করার পর থেকে প্রচুর আলোচনা শুরু হয়েছে। প্লেয়ারটা দিমিত্রি ডিয়ামান্টোকস কালকে জোড়া গোল করেছে মোহনবাগানের বিরুদ্ধে। সেই প্লেয়ারকে নাকি ইস্টবেঙ্গল টার্গেট করছে, সেই প্লেয়ারকে নিয়ে ইস্টবেঙ্গল আপাতত ভাবনা চিন্তা শুরু করেছে। দেখো, গত কয়েকদিন আগে আমি যখন কথা বলেছিলাম যে দিমিত্রি ডিয়ামান্টোকস কিন্তু কেরালা ব্লাস্টার্স ছাড়ছেই, এবং তার জন্য মুম্বাই সিটি এফসি অলরেডি তাকে নেওয়ার একটা প্ল্যান শুরু করে দিয়েছে। যেহেতু ইকার গোরেকসোনা চোটের জন্য অনেকটা সময় মাঠের বাইরে থাকবে, জর্জ পেরেরা ডায়াস তাকে নিয়ে কী হবে অ্যাকচুয়ালি, বা তাকে সামনে রেখে কোথাও প্রজেক্ট এগোবে কিনা সেটাও পরের ব্যাপার। তো এখান থেকে একটা নতুন সেভ দেওয়ার জন্য দিমিত্রি ডিয়ামান্টোকস কিন্তু মুম্বাই সিটি এফসির টপ টার্গেট হয়ে উঠে আসছে। যা অফার মুম্বাইয়ের তরফ থেকে রয়েছে সেটা অনেক বেশি লিউক্রেটিভ। হ্যাঁ, তারপর আপডেট আপাতত ঢুকেছে, নিউজ মিডিয়া তারা ব্রেক করেছে যে ইস্টবেঙ্গলও কিন্তু যাচ্ছে দিমিত্রি ডিয়ামান্টোকসকে অফার দিয়ে ক্লাবে সই করানোর জন্য। হতেই পারে, না হওয়ার কিছু নেই, কারণ দিমিত্রি যে লেভেলের প্লেয়ার, যে কোয়ালিটির প্লেয়ার, ও যা ডেলিভারি করছে আপাতত কেরালার জার্সিতে, যে টিম ওকে পাবে সেই টিম কিন্তু একটা কোয়ালিটি অ্যাটাকার পাবে। আমি শুধু বলবো না যে ফরওয়ার্ড, ও গোল করতে পারে, গোল করাতে পারে, ওর মধ্যে একটা ওভারঅল কোয়ালিটি রয়েছে, যে কোয়ালিটিটা যে কোনো টিম কিন্তু নেওয়ার চেষ্টা করবে। বাট ইস্টবেঙ্গলের ক্ষেত্রে বারবার একটা জিনিস কী হয়, যে যখন ট্রান্সফার উইন্ডো শুরু হয় প্রচুর প্লেয়ারের নাম ওঠে, যে ইস্টবেঙ্গল কিন্তু টার্গেট অনেককে করছে, অনেক প্লেয়ারের সাথে কথাবার্তা বলছে, বাট একটা জায়গাতে গিয়ে বারবার ইস্টবেঙ্গলের যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টটা ধাক্কা খেয়ে যায়, সেটা হচ্ছে বাজেট। আমি আবারও বলছি যে এরকম না যে দিমিত্রি ডিয়ামান্টোকস ইস্টবেঙ্গলে সই করতে পারে না, এরকম কোনো সম্ভাবনা নেই বা এটা সম্ভব না, ফালতু আমি বলবো না। কিন্তু যে জিনিসটা সবথেকে বেশি ম্যাটার করে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সেটা হচ্ছে হাত খুলে যে বাজেটটা রাখতে হয় ফুটবল টিম ডেভেলপমেন্ট মানে তৈরি করার ক্ষেত্রে, সেটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে বারবার করে কম দেখা যায়। সেই কারণে কিন্তু আমরা দেখি যে যখন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে প্লেয়ার চেঞ্জ হচ্ছে, তখন এই ফেলিসিও ব্রাউনের মতো ঝর্তি পড়তি স্ট্রাইকার বা ভিক্টর ভাস্কুয়েজের মতো অলমোস্ট কেরিয়ারের এন্ডে থাকা, রিটায়ারমেন্ট নিতে যাওয়া অবস্থায় একজন প্লেয়ার ইস্টবেঙ্গলে সই করে। তো এখানেই বোঝায় যে অ্যাকচুয়ালি বাজেটটা ঠিক কতটা কম রয়েছে। সেই বাজেটটা যদি তোমার না থাকে, তুমি যদি সেই খরচাটা করতে না চাও, তাহলে তুমি যে প্লেয়ারকে টার্গেট করো না কেন, তুমি তাকে আলটিমেট নিয়ে আসতে পারবে না। কারণ এখানে ধরে নাও যে মুম্বাই সিটি এফসি, আমি যদি সাপোজ কথার কথা ধরি যে ওকে এমন একটা অফার করলো, ধরে নাও 2.5 কোটি বা 3 কোটি টাকা ওকে একটা স্যালারি অফার করলো, যেটা মুম্বাইয়ের কাছে কিন্তু কিছু ব্যাপার না, কারণ ওদের পেছনে সিটি ফুটবল গ্রুপ রয়েছে, ওরা সেই খরচাটা করে, ওরা ভালো ভালো প্লেয়ার নিয়ে আসে, ওরা শর্ট টাইমের মধ্যেও কিন্তু বড় প্লেয়ার নিয়ে আসার চেষ্টা করে। ওরা যদি সেই অফারটা করে, তাহলে সেখানে ইস্টবেঙ্গলকে বিট করতে গেলে ওই অফারটাকে তার থেকে বেশি অফার দিতে হবে, আদারওয়াইজ তুমি অন্য কোনোভাবে কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবে না। হ্যাঁ, অ্যাট্রাকশনের একটা আলাদা জায়গা রয়েছে, যে ইস্টবেঙ্গল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ যাচ্ছে, এটা আপাতত কনফার্মড। কিন্তু দিমিত্রি ডিয়ামান্টোকসও দরকার হলে ওয়েট করবে যে মুম্বাই সিটি এফসি এই সিজনে লিগ শিল্ড চ্যাম্পিয়ন হচ্ছে কিনা, তাহলে সরাসরি এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এর গ্রুপ স্টেজে কিন্তু দিমিত্রি খেলতে পারবে। তো এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে কাজ করবে। ইস্টবেঙ্গল কাউকে সই করাতে পারে না বা প্লেয়ার নিয়ে আসতে পারে না এরকম না, আমরা সাউল ক্রেসপোর মতো একজন
ওয়ান্ডারফুল প্লেয়ারকে আসতে দেখেছি, যাকে নিয়ে হয়তো খুব বেশি টিম প্ল্যান করেছিল কিনা সন্দেহ। ইস্টবেঙ্গল করেছিল, ইস্টবেঙ্গল তার সুফল কিন্তু পেয়েছে। এরকম না যে প্লেয়ার আনতে পারে না, বাট যে প্লেয়ারের মার্কেট ভ্যালু বেশি রয়েছে, তার আস্কিং বেশি রয়েছে, সেই প্লেয়ারকে নিয়ে আসতে গেলে কিন্তু ইনভেস্টরদের তরফ থেকে ভালো অ্যামাউন্টের খরচাটাও করতে হয়। সেটা যদি ইস্টবেঙ্গল করতে পারে তাহলে নিশ্চিতভাবে দিমিত্রি ডিয়ামান্টোকস বা তার থেকেও ভালো স্ট্রাইকার ইস্টবেঙ্গল নিয়ে আসতে পারে। বাট যখন করা হয় না তখনই দেখি যে এই ফেলিসিও ব্রাউন ফোর্সের মতো প্লেয়াররা কিন্তু ইস্টবেঙ্গলে আসে, যে শুধুমাত্র ইনস্টাগ্রামে পোস্ট দেয় আই অ্যাম কামিং ব্যাক, বাকি মাঠে এসে তাকে আর খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, দেখা যাক কী হয়। যদি হয় তাহলে আমি বলবো যে ইস্টবেঙ্গল একটা বড় সিগনেচার এই সিজনে কিন্তু করতে চলেছে। আর লাস্ট অবশ্যই কথা বলবো, মোহনবাগানে দুটো বিষয় রয়েছে। এক হচ্ছে ব্র্যান্ডন হামিল, যার এই মুহূর্তে দাঁড়িয়ে এক্সিটটা তো মোহনবাগান থেকে প্রায় পাকা, কারণ আপাতত হাবাসের যে সিস্টেমটা চলছে সেই সিস্টেমে যে ব্র্যান্ডন হামিলের মতো ডিফেন্ডার খুব একটা পাত্তা পাচ্ছে না, এটা তো পরিষ্কার। শুধুমাত্র তার চোটাঘাত না, মানে ব্র্যান্ডন হামিল যে ধরনের ডিফেন্ডার কতটা হাবাসের সিস্টেমে আগামী দিনে থাকবে, দের ইজ এ বিগ টকিং পয়েন্ট। এবার এখান থেকে কত প্লেয়ার চেঞ্জ হবে না হবে কি হবে সেটা পরের ব্যাপার, কারণ মোহনবাগানের আপাতত যে টার্গেটটা রয়েছে সেই টার্গেটটা কিন্তু খুব ছোটো 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 টার্গেট রয়েছে। ধীরে ধীরে ম্যাচ খেলতে খেলতে এগিয়ে যাওয়া, সামনের যে 4টে ম্যাচ রয়েছে সেই 4টে ম্যাচ থেকে 12 পয়েন্ট কালেক্ট করা, এটা হচ্ছে প্রাইমারি টার্গেট। তার মাঝে অন্য কোনো যে ডিসিশন রয়েছে সেটা অবশ্যই কোচ তিনি যদি নিয়েই থাকেন একান্ত, তাহলে সেই প্লেয়ার কিন্তু কথা বলতে পারে। এবং যেটা শোনা যাচ্ছে যে এই ব্র্যান্ডন হামিলের সাথে কিন্তু কেরালা ব্লাস্টার্স তারা এক প্রস্ত কথাবার্তা অলরেডি শুরু করে দিয়েছে। প্রথমে তার একটা এনকোয়ারি ছিল এজেন্টের কাছে যে সেই প্লেয়ার আপাতত মোহনবাগান ছেড়ে কোথাও মুভ করবে কিনা। হয়তো তার একটা সিগন্যাল পাওয়া গেছে যে বেটার যদি কোনো অফার পাওয়া যায় বা গেম টাইমের যদি কোনো কনভিন্স করা হয় কোনো ক্লাবের তরফ থেকে, তাহলে হয়তো ব্র্যান্ডন হামিল ভেবে দেখবে। তো সেই জায়গাটা আপাতত চলছে বলেই মনে করা হচ্ছে, দেখা যাক সেটা হয় কিনা। তবে হ্যাঁ, কেরালা ব্লাস্টার্স যদি নতুন প্রজেক্ট নিয়ে এগোতে চায় তাহলে নতুন কোচ সিলেকশনের আগে নতুন প্লেয়ার সিলেকশন হবে কিনা দেয়ার উইল বি আ বিগ ডাউট। কারণ যদি ইভান ভুকোমানোভিচ তিনি থেকেও যান আরও একটা সিজন, তাহলে হয়তো এখন থেকে প্ল্যানিং শুরু হয়েছে। বাট যদি ভুকোমানোভিচকে ছেড়ে দিয়ে অন্য কাউকে নিয়ে আসা হয় তাহলে তার হয়তো কথা মতো নতুন করে টিম বিল্ড আপ হতে পারে। তো তার আগে ব্র্যান্ডন হামিলের সাথে কথাবার্তা, হয়তো তার অ্যাভেলেবিলিটি চেক করে নেওয়া বা তার যে আস্কিং স্যালারি রয়েছে এইগুলোকে চেক করে নেওয়া, তার সাথে একটা নেগোসিয়েট করা, বহু কিছু ঘটনা ঘটে। তো আপাতত ব্র্যান্ডন হামিল যদি মোহনবাগান ছাড়ে কোন ক্লাব তাকে নেওয়ার জন্য দৌড়োয় বা চেষ্টা করে অন্ততপক্ষে সই করানো, সেটা অবশ্যই একটা আলোচনার বিষয় হবে। কিন্তু যে বিষয়টা নিয়ে গত কয়েক দিনে আমি এত কমেন্টস পেয়েছি, আমি জানি না এখনও অবধি এই বিষয়টা নিয়ে ঠিক কতজন ভাবেন যে হুগো বুমোর সাথে আগামী সিজনে মোহনবাগানের কী হবে। দেখো, একটা স্ট্রেট কথা বলে দেওয়া এখানে দরকার, সেটা হচ্ছে যে যদি অ্যান্তোনিও লোপেজ হাবাস তিনি মোহনবাগানের হেড কোচের দায়িত্বে থাকেন, তাহলে হুগো বুমোস এই মোহনবাগান টিমে আসছে না, এটা তো পরিষ্কার। কারণ আপাতত যদি মোহনবাগানের দিকে তাকানো হয় তাহলে দেখা যাবে যে তুমি পরিষ্কার করে বলো যে তুমি কি হুগো বুমোর যে অভাব রয়েছে সে অভাবটা ফিল করতে পারছো। অ্যান্সারটা কিন্তু ডিরেক্টলি আসবে, অ্যান্সারটা হচ্ছে না, কোনো রকম ফিল কিন্তু আসছে না। দেখে মনে হচ্ছে না সেই যে 3 ফেব্রুয়ারি ডার্বি দিয়ে শুরু হয়েছিল, এই যে 1 মাস 10 দিনের একটা জার্নি চললো, যেখানে কোথাও একটা ম্যাচেতেও একটা মোমেন্টের জন্য কারো মনে হয়নি যে হুগো বুমো থাকলে হয়তো এই জিনিসটা হতে পারতো। আমার মনে হয় না যে কোচ এতগুলো ম্যাচে সেটা ফিল করতে দিলেন না, আগামী 4টে ম্যাচেও সেটা ফিল হবে। এবং সেটা যদি হয়ে যায়, এখান থেকে যদি মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে যায় উইদাউট হুগো বুমো, দেন ইউ ক্যান নট ইমাজিন কি আগামী সিজনে অ্যান্থনি লোপেজ হাবাস তিনি দায়িত্বে থাকার পর হুগো বুমোকে আবারও খাতির করে ফিরিয়ে আনবেন। তিনি কিন্তু জনি কাউকোকেই ধরে রাখবেন এবং অন্য কোনো ডিফেন্সিভ মিডফিল্ডার কাম ডিফেন্ডার, এর আগে তিনি যেটা কার্ল ম্যাকিউকে দিয়ে করাতেন সেরকম একজন প্লেয়ার দরকার হলে তিনি নিয়ে আসবেন। এবং এখানে একটা জিনিস গত কয়েকদিন ধরে ফেক আপডেট উঠে এসেছে, ফেক রুমার ছড়িয়েছে যে আইএসএলে বিদেশির সংখ্যা বাড়ানো হচ্ছে, 7 জন করে বিদেশি করে দেওয়া হচ্ছে, অর্থাৎ সেখানে হুগো বুমোকে রেজিস্টার করতে বা টিমে নিয়ে আসতে আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে এখানে ডিরেক্টলি বলে রাখা ভালো যে এফএসডিএল কিন্তু কোনো রকম বিদেশি বাড়ানোর পরিকল্পনাতে নেই, জাস্ট নেই। কোনো রকম 6 জন বিদেশি থেকে আপগ্রেডেশন হচ্ছে না, 6 জন বিদেশি থাকবে, অর্থাৎ 5 জন নর্মাল, 1 জন এশিয়ান কোটা। মাঝখানে একবার গুঞ্জন উঠেছিল যে এশিয়ান কোটাটাকে বন্ধ করে দেওয়া হোক, সেটাও কিন্তু হচ্ছে না। এটা এএফসির নির্দেশ মোতাবেক কিন্তু এশিয়ান কোটা রাখতে হয়, বাকি 6 জনের যেমন রুল ছিল সেরকমই থাকছে। যারা মিথ্যে খবর ছড়াচ্ছে শুধুমাত্র নিজেদের জন্য তাদের ছড়াতে দাও, এরকম কোনো পরিবর্তন কিন্তু এখনও অবধি আসছে না। এফএসডিএলের যে রোড ম্যাপ রয়েছে সেই রোড ম্যাপে বারবার করে এটা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে আপাতত যে সময়টা আমাদের সামনে আসছে সেখানে বিদেশি প্লেয়ার এটাই থাকবে এবং ইন্ডিয়ান প্লেয়াররা যত বেশি গেম টাইম পাবে সেই জায়গাটা হবে আমাদের মেন প্রায়োরিটি। কারণ একজন বিদেশি প্লেয়ার যদি এক্সট্রা হয় আর 4 জনের বদলে যদি 5 জনকে খেলানোর নিয়ম এসে যায়, কেউ কেউ বলছে 6 জন করে খেলানো হোক, তাহলে এএফসি কম্পিটিশনসে গিয়ে আমাদের টিমগুলো খুব ভালো কিছু করবে। আলটিমেট 6 জন বিদেশি প্লেয়ার তো খেলবে, কিন্তু ভাই 5 জন তো আমাদের ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে।
সেই 5 জন ইন্ডিয়ান প্লেয়ার কি সৌদি, কাতার, ইরান, উজবেকিস্তান এই সব দেশের প্লেয়ারদের লেভেলে রিচ করতে পেরেছে? এটা সবচেয়ে বড় ব্যাপার। যতদিন না সেটা হচ্ছে 6 জন বিদেশি কেন, আল্টিমেট যতক্ষণ না তাহলে 11 জন বিদেশিকে আমরা খেলাতে পারছি, ততজন ইন্ডিয়ান ক্লাব কিন্তু কোনো এফসি কম্পিটিশনসে একদম বিরাট কিছু আর করতে পারবে না। যেটা বেঙ্গালুরু করে ফেলেছিল, হয়ে গেছিলো। তারপরে আর সম্ভব না ফাইনাল অবধি আর রিচ করা। ফাইনাল তো দূরের থাক, এরকম ইন্টারজোনাল বা সেমিফাইনালে গিয়ে আমরা বারবার মুখ থুবড়ে পড়ে যাচ্ছি। ঠিক আছে, সেটা একটা অন্য বিষয়, কিন্তু আপাতত বিদেশি কিন্তু বাড়ছে না, বিদেশির সংখ্যা কোনোভাবে বাড়ছে না। তো হুগো বুমোরও কিন্তু যদি অ্যান্থনি লুইজ হাভাস তিনি দায়িত্বে থাকেন, তাহলে মোহনবাগানে কন্টিনিউ করার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আপাতত আন্ডার কন্ট্রাক্ট রয়েছে, আগামী সিজনে টিম ম্যানেজমেন্ট ডিসিশন নেবে যে তাকে নিয়ে কী করা হবে। মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে ছেড়ে দেওয়া হবে, না অন্য কোনো ক্লাবে তাকে উইথ ট্রান্সফার ফি মুভ করানো হবে, না লোনে পাঠিয়ে দেওয়া হবে। যেহেতু কন্ট্রাক্ট 2026 অবধি রয়েছে, 2024-25 যদি অন্য কোথাও লোনে পাঠানো হয় এবং 25-26 যদি ম্যানেজমেন্ট মনে করে যে কোচ পরিবর্তন হবে এবং হুগো ফিরে আসতে পারে, তাহলে সেই রাস্তাটা কিন্তু খুলে রাখা হবে। কিন্তু আপাতত যা অবস্থা, যে হাবাস তিনি যদি দায়িত্বে থাকেন, তাহলে হুগো বুমোর জন্য মোহনবাগানের দরজা কিন্তু বন্ধ, এবং সেই বন্ধ রাস্তাতে আপাতত মোহনবাগান যেটা খেলছে সেটাকে এনজয় করা দরকার, রাদার কি অন্য কোনো বিষয়ে মাথা ঘামানোর প্রয়োজন আছে বলে। হুগো বুমো তোমার আমার অনেকেরই হয়তো ফেভারিট প্লেয়ার ছিল, বাট যে কোনো সময় কিন্তু এটা মাথায় রাখতে হবে যে টিম ইজ অ্যাবাভ অল। যেভাবে টিম এগোচ্ছে সেটাকে সবার আগে প্রায়োরিটি দিতে হবে। সেখানে যে প্লেয়ারই হোক না কেন, যত ফ্যান ফেভারিট প্লেয়ারই হোক না কেন, তাকে কিন্তু তোমাকে মাথা থেকে সাইডে রাখতে হবে। এটা যখন বুঝে যাবে কেউ, তখন কিন্তু আরামসে সে ফুটবলটা এনজয় করতে পারবে। সো এই ভিডিওটা এই অবধি। আই হোপ তোমরা ভিডিওটা এনজয় করেছো, করে থাকলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন রয়েছে কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।